হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে ক্লাস 7-এর সমানুপাত চ্যাপ্টার নিয়ে, যেটা তোমরা 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। পেজ নম্বর হচ্ছে 43। আমরা কমপ্লিট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সমস্ত অঙ্ক আমরা বোঝার চেষ্টা করবো এবং সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, এরকম অঙ্ক আছে যে 4টি সংখ্যা এরকম দেওয়া আছে, এবার কোনটা সমানুপাতি কোনটা সমানুপাতি নয়। তো দেখো, সমানুপাতি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে তোমাদের প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল, অর্থাৎ এই যে প্রথমে আর ধরো 8,10 দেওয়া আছে, 16,20, ঠিক আছে। তাহলে প্রথম পদটা হবে তোমার এটা হচ্ছে প্রথম পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথম আর চতুর্থ পদের গুণফল কার সঙ্গে সমান হবে না, দ্বিতীয় সঙ্গে তৃতীয়র গুণফলের সঙ্গে সমান হবে। যদি হয় তাহলে পরে আমাদের কী হবে না, সেটা হবে সমানুপাতি হবে। যখন লেখা আছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাকে যদি হয় তাহলে সমানুপাত বলা হয়। প্রথম পদ বুঝতে পেরেছো, এটা হচ্ছে প্রথম পদ, তারপরে এটা হচ্ছে তোমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে প্রথমের সঙ্গে এই চতুর্থ গুণ করব, আর এই দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করব, এবং এই গুণফল যদি সমান হয়ে যায় প্রত্যেকটার সঙ্গে, তাহলে আমরা বলবো সমানুপাতি আছে। তো প্রথমটারে গুণ করে দেখে যে দেখো, প্রথম পদ চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে সমান পেয়ে যাতে সমানুপাতি, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সমানুপাতি হয়নি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, প্রথম পদ যদি তুমি বের করতে চাও তাহলে তোমার কী করতে হবে না, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করতে হবে এবং চতুর্থ পদ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এরকম দ্বিতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বের করতে চাও তবে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করতে হবে এবং তাকে তৃতীয় পদ দিয়ে ভাগ করতে হবে। এরকম 4টি পদ আছে, তোমরা এই 4টি পদ অবশ্যই খাতায় লিখে নেবে, ঠিক আছে। আমরা অঙ্ক শুরু করছি এখান থেকে। এই অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে 5, 7, 25, 35। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 5 আর চতুর্থ পদ হচ্ছে 35। তাহলে আমরা দেখো প্রান্ত পদ, এটাকে প্রান্তপদও বলা হয় আর এটাকে মধ্যপদও বলা হয়, ঠিক আছে। এই দুটোকে মধ্যপদ, আর এটাকে বলা হয় প্রান্তপদ, ঠিক আছে। তো প্রান্তপদের গুণফল আমরা 5 আর 35 গুণ করে পেয়েছি কত, 175। আর মধ্যপদের গুণফল করে পেয়েছি 7, অর্থাৎ 7 এবং 25 গুণ করে পেয়েছি 175। তাহলে দেখো দুটো সমান হয়ে যাচ্ছে। যেহেতু দুটো সমান হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে কী বলতে পারি যে এরা সমানুপাত, ঠিক আছে। আমরা লিখেছি অতএব প্রান্ত পদের গুণফল সমান সমান মধ্য পদের গুণফল। তাই সুতরাং 5, 7, 25, 35 সংখ্যা 4টি সমানুপাতে, ঠিক আছে। তারপরে দেখো, আমরা তারপরের পদ লিখেছি এরকম 4, 10, 30, 18। তাহলে এখানে প্রান্ত পদ হচ্ছে 4 আর 18 গুণ করেছি, দেখো 72 পেয়েছি। আর এখানে মধ্যপদ অর্থাৎ 10 এবং 30 গুণ করে 300 পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্ত পদের গুণফল নট ইকুয়াল টু মধ্যপদের গুণফল, যেহেতু সমান হচ্ছে না তাই এগুলো কী হচ্ছে না, সমানুপাতি নয়, সেটা আমরা লিখেছি, ঠিক আছে। তারপরে চলে আসো এখানে দেখো 5, 10, 16, 20। এখানে প্রান্তপদ কত, 5 আর 20 গুণ করে পেয়েছি কত, 100। আর মধ্যপদ আছে 10 আর 16 গুণ করে পেয়েছি কত, 160। তাহলে ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ প্রান্তপদের গুণফল ইজ নট ইকুয়াল টু মধ্যপদের গুণফল। তাহলে পরে আমরা বলতে পারি এই সংখ্যা 4টি সমানুপাতি নয়, আমরা লিখেও দিয়েছি দেখো। তারপরে দেখো পরের অঙ্কটা ছিল 9, 15, 18, 30। তো প্রান্তপদে এখানে কত আছে, 9 আর 30। তাহলে 9 আর 30 গুণ করে আমরা 270 পেয়েছি, ঠিক আছে। এবং প্রান্তপদের গুণফল মধ্যপদের গুণফল 15 এবং 18 গুণ করে পেয়েছি কত, 270। তাহলে এখানে 270 আর 270 আমার মিলে গেছে, অর্থাৎ যেহেতু সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রান্তপদের গুণফল সমান সমান মধ্যপদের গুণফল। তাই আমরা বলতে পারি যে এই সংখ্যা 4টি সমানুপাতি আছে। তাহলে সমানুপাতি হওয়ার শর্ত কি, যে প্রথম পদ এবং চতুর্থ পদ আমরা লিখছি, ঠিক আছে। এটা কার সঙ্গে সমান হবে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ গুণ করব। এটা কার সঙ্গে সমান হবে, থার্ড, সেকেন্ড এবং থার্ড, ঠিক আছে। তুমি আগে পরে করতে পারো। তো এই সেকেন্ড আর থার্ডের গুণফল যদি সমান হয়, যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কী বলবো, যে সমানুপাতে আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী অঙ্ক দেখো। পরের অঙ্ক বলছে 2 নম্বর, যে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। দেখো, এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো লিখতে হবে তোমার যেটা উত্তর চাইছে সেটাকে আমরা সবসময় শেষে লিখবো, ডান দিকে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কাজটি কত দিনে, তাহলে দিন সংখ্যাকে আমরা এদিকে লিখেছি। তো গণিত ভাষার সমস্যাটি কী হচ্ছে বলো, লোক সংখ্যা আর এখানে সময়। তাহলে 8 জনে কতদিন কাজ করছিল বলো, 15 দিন। তাহলে 10 জন লোক, এখানে 10 বসিয়েছি, আর এখানে হচ্ছে কাজটি কতদিনে করতে পারে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে একটা বিষয় বুঝবো যে সম্পর্ক, ঠিক আছে। ব্যস্ত সমানুপাত এবং হচ্ছে সমানুপাত, এটা আমরা বোঝার চেষ্টা করি। যে ব্যস্ত সমানুপাত হয় তাহলে এটাকে আমরা পূর্বপদ করবো, অর্থাৎ প্রথমে লিখবো এটা ফার্স্ট, এটা সেকেন্ড হবে, আর এটা থার্ড, এটা ফোর্থ। যদি এটা ফার্স্ট হয়ে যাবে, এটা সেকেন্ড হবে, আর এটা হবে থার্ড,
এটা সবসময় থার্ড ফোর্থ হবে, এই দুটো সবসময় থার্ড ফোর্থ হবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে হবে যে যদি ব্যস্ত সমানুপাত হয় তাহলে পরে এটা হয় ফার্স্ট, এটা সেকেন্ড, আর যদি সমানুপাত হয় তাহলে পরে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ঠিক আছে, এটা মনে রাখবে। যদি সমানুপাত হয় তাহলে উপরেরটা ফার্স্ট প্রথম হবে আর এটা দ্বিতীয় পদ হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কী পাচ্ছি যে একই পরিমাণে কাজের জন্য লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, অর্থাৎ এখানে কী সম্পর্ক পাচ্ছ, একটা কোয়ান্টিটি বাড়ছে অর্থাৎ একটা সংখ্যা জিনিস বাড়ছে তাহলে আরেকটা কমে যাচ্ছে, তাহলে একটা যদি বাড়ে আরেকটা যদি কমে তাহলে সেটা হয় ব্যস্ত সম্পর্ক। আর যদি একটা বাড়ার সঙ্গে সঙ্গে অপরটাও বেড়ে যায় তাহলে সেটা হয়, বা একটা কমার সঙ্গে সঙ্গে আরেকটা যদি কমে যায়, অর্থাৎ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এবং কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে যায় তাহলে সেটা হয় সমানুপাত। আর যদি ধরো একটা কমার সঙ্গে সঙ্গে একটা বেড়ে যায় অথবা একটা বাড়ার সঙ্গে সঙ্গে একটা কমে যায় তাহলে সেটা হয় ব্যস্ত সমানুপাত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লোক সংখ্যা যদি বাড়াও কোনো একটা কাজের জন্য, ঠিক আছে, তাহলে সেই কাজটা পরিমাণ তো একই থাকবে, কাজের পরিমাণ যদি এক, তাহলে লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, অর্থাৎ লোক সংখ্যা সময়ের দিনে ব্যস্ত সমানুপাত। এই ব্যস্ত সমানুপাত আমি তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে ফার্স্ট পদ, এটা সেকেন্ড পদ, এটা থার্ড, এটা ফোর্থ, থার্ড ফোর্থ সবসময় এটাই হবে, এখানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে অল্টারনেট হবে। তাহলে 10 অনুপাত 8 সমানুপাত 15, এখানে জিজ্ঞাসার জন্য। তাহলে আমাদের জানি যে প্রান্তীয় পদের গুণফল সমান সমান মধ্য পদের গুণফল, ঠিক আছে। তাহলে এখানে প্রান্তীয় পদ, তাহলে প্রথমে কত আছে 10, আর এখানে আমরা জানি না তাই এটা চতুর্থ পদে লিখে দিলাম, আর এটা কত মধ্যপদ 8 আর 15 আছে, গুণ করলাম, ঠিক আছে। তাহলে বা চতুর্থ পদ সমান সমান, তাহলে এটা 10 গুণ আছে তাহলে এদিকে ছিল ভাগ হয়ে যাবে, ভাগ করে আমরা কত পাচ্ছি 12। তাহলে আমরা সুতরাং 10 জন লোক ওই কাজটি 12 দিনে করতে পারবে। দেখো এখানে আমরা সম্পর্কটা বলে দিলাম, ঠিক আছে, এরপরে আমরা বলবো না, সরাসরি অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে তোমাদের সময়টা কম লাগবে, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক। দেখো এখানে বলছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে। কিছু পরিমাণ খাদ্য কী করে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্য 40 জন লোকের কত দিন চলবে। তাহলে এখানে দেখো কত দিন চলবে, তাহলে সময়টা ডান দিকে লিখবো আর লোক সংখ্যাটা বাম দিকে। তাহলে আমরা দেখো 12 জন লোকের কত দিন ছিল 20 দিন, ঠিক আছে, আর ওই খাদ্য 40 জন্য কত দিন বের করতে হবে, আমরা জিজ্ঞাসার জন্য দিয়েছি 40 এখানে লিখেছি আর এখানে জিজ্ঞাসার জন্য। এবার দেখো খাদ্যের পরিমাণ একই থাকছে, ঠিক আছে, খাদ্যের পরিমাণ একই থাকছে, শুধুমাত্র লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে কম সময় যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে তোমাদের 10 দিনের খাবার মজুদ আছে 5 জনের জন্য, এর 5 জনের জায়গায় যদি 10 জন চলে আসে তাহলে ওই খাবারটা কি কম দিন যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে কী সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সমানুপাত হচ্ছে, আর ব্যস্ত সমানুপাত মানে এটা কী হবে, এটা ফার্স্ট হয়ে যাবে আর এটা হয়ে যাবে সেকেন্ড, আর এটা তোমাদেরকে বললাম সবসময় এটা থার্ড আর এটা ফোর্থ, এটা নিয়ে কোনো সমস্যা নয়, এটা প্রথম পদ হবে আর এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমরা লিখতে পারি 40 অনুপাত 12 সমানুপাত 20 অনুপাত জিজ্ঞাসার জন্য, এটা চতুর্থ পদ আমরা লিখবো পরে। তাহলে অতএব আমরা বলতে পারি প্রান্তীয় পদের গুণফল সমান সমান মধ্য পদের গুণফল, এটা আমরা ফর্মুলা শিখেছি। তাহলে এখানে 40 হচ্ছে প্রান্তীয় পদ আর চতুর্থ পদ সমান সমান মধ্য পদ কত আছে 12 আর 20, তাহলে 12 গুণিত 20। তাহলে এখানে চতুর্থ পদ সমান কত হবে, তাহলে এই 40 দিয়ে এটা কী হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ করে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 20 কে 2 গুণে 40 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 হয়ে গেলো, ঠিক আছে। তাহলে সুতরাং ওই খাদ্যে 40 জন লোকেরা কতদিন চলবে, 6 দিন চলবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। এবার এখানটা দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটি, যে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে জমি চাষ করিয়েছেন, সব জমি চাষ করিয়েছেন। তাহলে 16টি লাঙল কতদিন লেগেছে, 10 দিন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে, মানে জমির পরিমাণ একই থাকছে, ঠিক আছে, শুধুমাত্র আমরা 8 দিনে চাষ করতে চাইছি, অর্থাৎ দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি। তাহলে দিন সংখ্যা যদি তুমি কমিয়ে দাও তাহলে তোমার লাঙলের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, ঠিক আছে, তুমি দিন সংখ্যা যদি কমাও তাহলে লাঙলের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। তাহলে এখানে কী সম্পর্ক হচ্ছে, যে তুমি দিন কমিয়ে দিচ্ছ, ঠিক আছে, তাহলে পরে লাঙল সংখ্যা বাড়ছে, তাহলে একটা কমছে একটা বাড়ছে, তাহলে ব্যস্ত সমানুপাত। আমরা তাহলে ব্যস্ত সমানুপাত তাহলে আগে লিখে নিই যে 10 দিনে 16টি, 8 দিনে কত, ঠিক আছে। তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, ব্যস্ত সমানুপাত আমরা লিখে নিয়েছি। এই ব্যস্ত সমানুপাত যখন হয়ে গেছে তাহলে এটা কী হবে, এটা হবে ফার্স্ট, এটা থার্ড, এটা সেকেন্ড, আর এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে, এটা ফার্স্ট, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ, ঠিক আছে। তারপরে লিখেছি 8 অনুপাত 10 সমানুপাত 16 অনুপাত জিজ্ঞাসার জন্য। তাহলে প্রান্তীয় পদের গুণফল সমান সমান মধ্য পদের গুণফল, এটা ফর্মুলা সমানুপাতের। তাহলে 8 গুণিত কত হচ্ছে চতুর্থ পদ সমান সমান 10 গুণিত 16 লিখেছি, চতুর্থ পদ সমান কত হবে, তাহলে এই 8 দিয়ে এটা ভাগ করে দাও, 8 দিয়ে ভাগ করে 8 গুণে 16, এই 10 দিয়ে 2কে গুণ করলে 20। তাহলে ওই জমি 8 দিনে চাষ করতে গেলে আমাকে কতটি লাঙলের প্রয়োজন আছে, 20টি লাঙলের প্রয়োজন আছে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। আমার যদি খুবই তাড়াহুড়ো হয় তাহলে আমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও স্লোলি বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক দিকে। দেখো এই অঙ্কটা স্টার মার্ক দিয়ে রাখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। দেখো আমরা পড়ছি কী বলছে, যে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। তাহলে একটা কথা বোঝো, 4000 জনের আর কতদিন বাকি ছিল, 30 দিন তো খেয়েছে, তাহলে তারা বাকি ছিল কত দিন, 160 দিন আমরা এখানে লিখেছি। দেখো তাহলে 4000 জন লোক সংখ্যা, 190 দিন তো যেতই,
তো তারা 30 দিন খেয়েছে, তাহলে 30 দিন বিয়োগ করলে পারে তারা আরও বাকি কত ছিল, 160 দিনের জন্য খাবার মজুদ ছিল। 4000 জন এখনও যদি থাকতো তাহলে 160 জন 60 দিন খেতে পারতো। এখান থেকে কী হয়েছে না, 800 জন অন্যত্র চলে গেছে, তাহলে তোমার লোক সংখ্যার সঙ্গে বিয়োগ করতে হবে। তাই 4000 থেকে 800 বিয়োগ করেছে 3200 পেয়েছো। এই 3200 লোকের ওই 160 দিনের যে খাবার ছিল সেটা কতদিন যাবে? তো খুব স্বাভাবিক ব্যাপার, লোক সংখ্যা কমছে, তার মানে কি ওই দিন সঙ্গে বেড়ে যাবে, কারণ বেশি দিন যাবে খাবারটা, যেহেতু লোক সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এটা কি ব্যস্ত সমানুপাত, একই রকমভাবে ব্যস্ত সমানুপাত। ব্যস্ত সমানুপাত মানে এটা কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর এই জিজ্ঞাসার জন্য এটা হচ্ছে চতুর্থ পদ। ঠিক আছে, তো আমরা জানি অনুপাতটা লিখেছি, তাহলে 3200 অনুপাত 4000 অনুপাত 160 অনুপাত এটা। ঠিক আছে, তাহলে দেখো প্রান্তীয় পদের গুণফল, এখানে সমানুপাত আছে মানে প্রথম পদ আর লাস্ট পদ, এটা চতুর্থ পদ, গুণফল সমান সমান মধ্য পদের গুণফল অর্থাৎ 4000 গুণিত 160। ঠিক আছে, এখানে চতুর্থ পদ সমান সমান কত হবে, তাহলে 3200 দিয়ে ভাগ করে দাও, 3200 দিয়ে ভাগ করে এবং কাটুকুটি করে আমরা কত পেয়ে যাচ্ছি, 200 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং ওই মজুদ খাদ্য 3200 জনের কতদিন যাবে, 200 দিন চলবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি, অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা শুধু এইটুকুটা বোঝে নাও। ঠিক আছে, মানে মধ্য ব্যস্ত সমানুপাত না সমানুপাত, যদি ব্যস্ত সমানুপাত হয় তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, আর যদি সমানুপাত হয় তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, শুধু এটুকু মনে রাখলে তোমাদের অঙ্ক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্কতে দেখো। এবার 6 নম্বর, এটা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, অর্থাৎ যদি তুমি 3টি ছাতা নাও তবুও 600 টাকা লাগবে, যদি একটি চেয়ার নাও তবুও 600 টাকা লাগবে। তো 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত, অর্থাৎ তোমাকে আলাদা আলাদাভাবে 2টি ছাতা এবং 2টি চেয়ার দাম বের করে নিয়ে টোটাল কত টাকা লাগছে সেটা বের করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, তো দেখো আমরা গণিতের ভাষার সমস্যা প্রথমে ছাতার ক্ষেত্রে আলোচনা করব, তারপরে চেয়ারের ক্ষেত্রে আলোচনা করব। তো গণিতের ভাষার সমস্যাটি হলো ছাতার সংখ্যা যখন 3টি তখন দাম লাগছে কত বলো, 600 টাকা। ঠিক আছে, এবার আমরা যখন ছাতার সংখ্যা 2টি করছি তখন কত টাকা লাগবে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, তুমি ধরো 3টি ছাতা যখন নিচ্ছ তখন 600 টাকা লাগছে, তাহলে 2টি ছাতা নিলে পরে টাকার পরিমাণটা কম লাগবে, খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে টাকার পরিমাণ যেহেতু কম লেগে যাচ্ছে তাহলে কি এটা সমানুপাত সম্পর্ক, সমানুপাত। আর সমানুপাত মানে এটা কি ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়ে গেল, তাহলে 3:2 সমানুপাত 600 অনুপাত জিজ্ঞাসার জন্য। তাহলে আমরা সমানুপাতের নিয়ম অনুসারে জানি প্রান্তীয় পর্যায়ের গুণফল সমান সমান মধ্য পর্যায়ের গুণফল। তাহলে 3 গুণিত চতুর্থ পদ সমান সমান 2 গুণিত 600, চতুর্থ পদ সমান সমান কত পেয়ে যাচ্ছে, 2 গুণিত 600 ডিভাইডেড বাই 3, এবং হিসাব করে কত পাচ্ছে 400 টাকা। তাহলে 2টি ছাতার দাম কত টাকা লাগলো, 400 টাকা। এবার আমরা বের করবো চেয়ারের দাম। আবার সমস্যাটা লিখেছি যে চেয়ারের সংখ্যা আর হচ্ছে মূল্য। একটি চেয়ারের দাম কত টাকা ছিল বলো, 600 টাকা। এই একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে লিখেছি 2টি চেয়ারের দাম কত, এটাও সমানুপাত, কারণ চেয়ারের সংখ্যা বাড়লে পরে টাকার পরিমাণও বাড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। সমানুপাত আছে, তাহলে এটা কি ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। ঠিক আছে, তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে লিখেছি 1/2। ঠিক আছে, সমানুপাত 600 অনুপাত জিজ্ঞাসার জন্য, এই জিজ্ঞাসার জন্য এটা চতুর্থ পদ। ঠিক আছে, তো প্রান্তীয় পদের গুণফল সমান সমান মধ্য পদের গুণফল, এটা আমরা জানি কার ক্ষেত্রে হয়, এটা হয় সমানুপাত যদি হয়। তাহলে 1 গুণিত চতুর্থ পদ সমান সমান 2 গুণিত 600, তাহলে চতুর্থ পদ সমান কি একদম ভাগ করলে হবে না করলে হবে, তাহলে কত হচ্ছে 1200 টাকা। তাহলে দেখো এখানে টোটাল 1200 টাকা লাগলো, আর এখানে কত টাকা লেগেছিল 400 টাকা। তাহলে টোটাল 2টি চেয়ার এবং 2টি ছাতার দাম কত হচ্ছে 1200 প্লাস 400, এখানে আমরা লিখেছি, দেখো এখানে লিখেছি 400 প্লাস 1200 সমান 1600 টাকা। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কের দিকে দেখো। 7 নম্বর অঙ্কটি কী বলছে যে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তো তোমরা মনে করো যে 100 জন টোটাল স্টুডেন্ট আছো, এই অঙ্কটা নিজের মতো করে করতে হবে। 100 জন স্টুডেন্ট, মনে করো যে 80 জন তোমরা এসেছো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উপস্থিত, প্রেজেন্ট আমরা দিলাম, আর অ্যাবসেন্ট হচ্ছে তাহলে কতজন, 100 জনের মধ্যে তাহলে 20 জন এখনও আসেনি, তাহলে অনুপাতটা কত হয়ে যাচ্ছে, আমাদের বের করতে বলেছে অনুপাত। তাহলে 80 অনুপাত 20 বের করে নিই। ঠিক আছে, আমরা তাহলে কত হচ্ছে 4:1, এটা নিজের মতো করে নেবে। ঠিক আছে, এবার বলছে আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত অনুপস্থিত অনুপাত বের করি। তাহলে ষষ্ঠ শ্রেণী মনে করো 150 জন আছে। ঠিক আছে, তো মনে করো যে আজ প্রেজেন্ট মনে করো 100 জন আছে, প্রেজেন্ট হচ্ছে 100 জন, এবং অ্যাবসেন্ট তাহলে কত হচ্ছে 150 টাকা বাদ দিয়ে দাও, তাহলে অ্যাবসেন্ট সংখ্যা কত হয়ে যাচ্ছে 50। তো অনুপাতটা বের করো, তাহলে 100 অনুপাত 50, তাহলে কত পেয়ে যাচ্ছি বলো 2:1। ঠিক আছে, অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে এবার দুটি অনুপাত সমান কিনা দেখি, দুটি অনুপাত সমান কিনা, না অবশ্যই না। ঠিক আছে, এটা পূর্বপদ 4, এটা 1। তাহলে এবার যদি সমান যদি দেখাতে চাও তাহলে পরে তুমি সম্মানুপাত দেখাতে পারো, যে সমানুপাত আছে কিনা এটা তুমি দেখাতে পারো। তো 4:1 অনুপাত 2:1 এরকম যদি হয় তাহলে এটা হতে গেলে সমানুপাত হতে গেলে কী হতে হবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করো, তাহলে এটা প্রথম পদ 1 4, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 2, আর চতুর্থ পদ 1। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ কত হচ্ছে 4, আর এখানে কত হয়েছে 2 গুণিত 1 কত হচ্ছে 2, তাহলে সমানুপাতে নাই। ঠিক আছে, এটা নিজের মতো করে নেবে, এটা কোনো সমস্যা নয়।
আর দুটি অনুপাত সমান কিনা দেখে, দুটো অনুপাত সমান নয়, ঠিক আছে, কারণ এখানে যে 4 জন উপস্থিত, 1 জন অনুপস্থিত, এখানে 2 জন উপস্থিত, এখানে 1 জন অনুপস্থিত, তাহলে দুটো অনুপাত কখনোই এক নয়, ঠিক আছে, এটা নিজের মতো করে নেবে, ঠিক আছে। তার পরবর্তী অঙ্কটাও সেই একই রকম, ঠিক আছে। এখানে যে বিভিন্ন ঘর আছে, বিভিন্ন কালার আছে, ঠিক আছে, সেগুলো তোমরা টোটাল গুনবে। এখানে যেমন লাল আছে, দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5, 3 5 15, 15 3 18, আর এখানে কটা আছে, 9টা, তাহলে 27টি, ঠিক আছে। তারপরে বলেছে দেখো যে লাল ও নীল রং কটা আছে বলো, দেখো 6টা, তাহলে অনুপাত বের করে নাও, ঠিক আছে। তো কাটাকাটি করো, 3 দিয়ে কাটবে, তো 3 9 27 আর 2, তাহলে 9 অনুপাত 2, এরকম করে তোমরা বের করে নেবে, ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার যাও, চলো আমরা পরবর্তী অঙ্ক দেখো, দুটি অঙ্ক, 9 নম্বর দেখো কী বলছে, যে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, অর্থাৎ প্রথম শরবতে যেটা আছে, যেমন লিখেছে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, তাহলে দ্বিতীয় শরবতের সিরাপ ও জলের অনুপাত কত আছে, 6:10, ঠিক আছে। এই 6:10কে আমরা কাটাকাটি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেয়েছি 3:5। এবার দেখো প্রথমটা কি বলো, প্রথমটা হচ্ছে সিরাপ, এটার প্রথমটা সিরাপ, এটার প্রথমটা সিরাপ। এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো জলের পরিমাণ এখানেও 5, এখানেও 5, তাহলে জলের পরিমাণ দু জায়গাতে একই, শুধুমাত্র সিরাপের পরিবর্তন হচ্ছে, একটাতে 2 ভাগ আছে, একটাতে 3 ভাগ আছে, ঠিক আছে। তো আমরা ওটা লিখেছি, দেখো যে প্রথম শরবতে 5 ভাগ জলের সঙ্গে 2 ভাগ সিরাপ, ঠিক আছে, আর দ্বিতীয় শরবতে 5 ভাগ জলের সঙ্গে 3 ভাগ সিরাপ আছে। তাহলে এখন দেখো কোথায় সিরাপ বেশি, যেখানে সিরাপ বেশি সেটাতে তত বেশি মিষ্টি হবে। তো দুটি শরবতের জলের পরিমাণ সমান, আমরা একটু আগে বললাম যে 5 5, তাই যে শরবতের সিরাপের পরিমাণ বেশি সেটাই বেশি মিষ্টি হবে। তাহলে এখানে কোনটা বেশি আছে, এখানে 3, এটাতে বেশি আছে, তাহলে দ্বিতীয় শরবতটি কী হবে, বেশি মিষ্টি হবে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখো 10 নম্বর, জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে, তাহলে আগে যত থাকবে তার 10% বাড়বে, ঠিক আছে। কিছু পরিমাণ জল, তার থেকে বরফের আয়তনে অনুপাত লিখবে, ঠিক আছে। আয়তন বাড়ছে যখন বরফ হচ্ছে, তাহলে দেখো আমরা লিখেছি জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে, ঠিক আছে। তাহলে জলের আয়তন আমরা মনে করছি 100 ঘন একক, এর বরফ হওয়ার সময় 10% বেড়েছে মানে কত, 100 সঙ্গে 10 যোগ করে তাহলে 110 ঘন একক, তাহলে দুটো অনুপাত কত, জল অনুপাত বরফ, তাহলে 100 অনুপাত 110, একটা 0 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কত, 10 অনুপাত 11, খুবই ইজি অঙ্ক, ঠিক আছে। এবার দেখো তারপরে 11 নম্বর অঙ্ক, যে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত, খুবই সহজ। তাহলে তোমার বয়স এটা 12 আর তোমার বাবার বয়স 42, অনুপাত করে দাও, 12 অনুপাত 42, দেখো 6 দিয়ে কাটাকাটি হচ্ছে, তো 6 দুগুণে 12, 6 7 42, তাহলে 2 অনুপাত 7, ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তারপর দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে জিজ্ঞাসা করে, ঠিক আছে। তো দেখো কি বলছে, যে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5, ঠিক আছে, মানে এখানে যদি গল্পের বই দুটো হয় তাহলে পড়ার বই হচ্ছে 5টা, এরকম ব্যাপার। তো প্রীতমের গল্পের বই 4টি হলে পারে, পড়ার বই কতগুলো আছে, ঠিক আছে। তাহলে এখানে অনুপাতটা বোঝার চেষ্টা করো, 5টা যদি পড়ার বই হয় তাহলে দুটো হচ্ছে কী বই, গল্পের বই। তো আমরা এটা লিখেছি গল্পের বইয়ের সংখ্যা, নিচে হচ্ছে পড়ার বইয়ের সংখ্যা কত, তাহলে 2/5। এবার এখানে আমরা কত করতে হচ্ছে, 4টে হচ্ছে, 4টি আর পড়ার বই আছে, সরি গল্পের বই আছে 4টি, তাহলে এখানে 4টি আমরা কী করে পেয়েছি, 2 দিয়ে গুণ করে পেয়েছি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে কত পাবো বলো, 10। ওটাই লিখেছি যেহেতু 4/2 = 2, তাহলে প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা কত হবে, সে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দুগুণে 10টি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই সহজ। তোমার যেহেতু এখানে এর 2 আছে, এই 2কে 4-এ করতে হচ্ছে, তাহলে 4 আমরা কী করে পাই, মানে 2 এর সঙ্গে 2 গুণ করে 4 পাই, তাহলে তুমি লবকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে আমরা জানি হরকেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10, তাহলে এটা হচ্ছে গল্পের বই, এটা হচ্ছে পড়ার বই, খুবই অঙ্ক সহজ। তারপরে বর্তী অঙ্ক দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞাসা করে কি, দেখো অঙ্কটা আমরা পড়ি, দেখো যে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুলের মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে, ঠিক আছে, টোটাল ফুল কত, 105টি। এবার জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, অর্থাৎ টোটাল যদি 3:4 মানে কি বোঝায়, যে টোটাল যোগফল করো তাহলে 7, তাহলে 7টা যদি টোটাল ফুল হয় তাহলে তো 4টে হচ্ছে তোমার গাঁদা ফুল আর 3টি হচ্ছে কী ফুল, জবা ফুল। তো এর 105-এর মধ্যে কটা আছে আমরা বের করছি, পরে বলছি। তো কতগুলো জবা ফুল ও কতগুলো গাঁদা ফুল আছে হিসাব করি, আর কতগুলো জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, অর্থাৎ দুটো ফুলই এক সংখ্যার সমান হবে, সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখেছি দেখো যে জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, তাহলে জবা ও ফুলের আনুপাতিক ভাগ হার কত, 3 আমরা জানি, এটাকে উপরে যেটা সংখ্যা থাকে সেটা লিখতে হয়, আর নিচে হচ্ছে অনুপাতের সমষ্টি, 3 + 4 তাহলে 7, তাহলে 3/7, তাহলে 7টির মধ্যে 3টি, ঠিক আছে, মানে 7 টোটাল 7 অংশ হলে 3 অংশ। এবং গাঁদা ফুলের আনুপাতিক ভাগ হার 4/3 + 4, তাহলে 4/7। তাহলে আমরা এখন বের করব 105টির মধ্যে কটা জবা ফুল আছে আর কটা গাঁদা ফুল আছে, তাহলে 105টি ফুলের মধ্যে জবা ফুল আছে কত, তাহলে 3/7 গুণিত 105 গুণ করে পেয়েছি 45, গাঁদা ফুল আছে 4/7 গুণ করে কত পেয়েছি 60, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম যে কতগুলো জবা ফুল আছে কতগুলো গাঁদা ফুল আছে আমরা পেয়ে গেলাম।
তাহলে হচ্ছে জবা ফুল আছে 45টি আর গাঁদা ফুল আছে 60টি। এবার আমাদেরকে বলা হয়েছে আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যা অনুপাত সমান হবে। তাহলে এখানে ভালো করে বুঝো, তাহলে এখানে 60টি, এটাকেও 60টি হতে হবে, তাহলে মানে এখানে আরও 15টা দরকার আছে, এটাই অঙ্ক। এখানে 60টি হলে পারে তবেই হবে। তাহলে আমাদের দেখো জবা ও গাঁদা ফুলের অনুপাত সমান হতে গেলে জবা ফুলের সংখ্যা গাঁদা ফুলের সংখ্যা সমান হতে হবে, অর্থাৎ 60 - 45 সমান 15টি আরও জবা ফুল প্রয়োজন, তাহলে পরে অনুপাতটা সমান হবে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এবার দেখো 14 নম্বর অঙ্ক, একদম আমরা এর আগে এরকম অঙ্ক করলাম, ঠিক আছে, তোমরা ভাবে করে নিবে। এবার গুরু অনুপাত লঘু অনুপাত তোমরা জানো যে পূর্বপদ যদি ছোট হয় তাহলে সেটা লঘু অনুপাত, ঠিক আছে, পূর্বপদ ছোট, আর যদি পূর্বপদ বড় হয় তাহলে সেটা হয় গুরু অনুপাত, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।